আন্তর্জাতিক বাণিজ্য মানেই তো বিশাল সব লেনদেন, অনেক নিয়মকানুন, বেশ জটিল প্রক্রিয়া। এটা যেমন দেশের অর্থনীতিকে চালু রাখে, তেমনি এর ভেতরেই আবার অনেক ফাঁকফোকরও থাকে। আর সেগুলো ব্যবহার করেই কিন্তু বড় বড় অনিয়ম, জালিয়াতি এসব হয়। ঠিক। আজ আমরা ঠিক এই ব্যাপারগুলো নিয়েই একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের কাছে ট্রেড ফাইন্যান্স আর ফরেন এক্সচেঞ্জ নিয়ে বেশ কিছু জরুরি তথ্যসূত্র আছে, সেখান থেকেই আমরা মূল বিষয়গুলো তুলে আনার চেষ্টা করব। একদম। আমরা দেখব যে কিভাবে এই আন্তর্জাতিক বাণিজ্যে এই রাস্তাটা ব্যবহার করে টাকা পাচার হয়, যেটাকে আমরা বলছি ট্রেড বেসড মানি লন্ডারিং বা TBML। হ্যাঁ, এই টার্মটা প্রায়ই শুনি। শুধু এটাই না, জাল কাগজপত্র বানানো বা ধরুন লেটার অফ ক্রেডিট LCর মতো জরুরি একটা ব্যবস্থার অপব্যবহার করে কিভাবে পুরো প্রক্রিয়াটাকেই ঝুঁটিতে ফেলে দেওয়া হয় সেদিকটাও দেখব। আসলে আমরা বোঝার চেষ্টা করব যে এই যে বিশাল বাণিজ্য চলছে, এর আড়ালে কি ঘটছে আর তার প্রভাবটা ঠিক কতটা। তার মানে আমরা শুধু সমস্যাগুলো ধরব না, বরং এর পেছনের কারণগুলো দেখব। যেমন ধরুন, বিশ্বজুড়ে বা বিশেষ করে বাংলাদেশে বাণিজ্য সেবার মূল চ্যালেঞ্জগুলো কি, অর্থ পাচারের মতো ব্যাপারগুলো কিভাবে ক্ষতি করছে। হ্যাঁ, আর এগুলো ঠেকাতে কি করা হচ্ছে বা কি করা যেতে পারে সেগুলো দেখতে হবে। ঠিক। এই যে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, কালো বাজার প্যারালাল মার্কেট, তারপর মূলধন পাচার, রপ্তানির টাকা দেশে না আসা, এইসব পরিচিত কিন্তু বেশ জটিল বিষয়গুলো আসবে আলোচনায়। আর সবশেষে সেবা রপ্তানি বা আউটসোর্সিংয়ের মতো যে সম্ভাবনার জায়গাগুলো আছে সেগুলো নিয়েও কথা বলবো। সেখানেও তো কিছু চ্যালেঞ্জ আছে, তাই না? অবশ্যই। লক্ষ্য একটাই, আমাদের কাছে যে তথ্য আছে সেটার ভিত্তিতে পুরো বিষয়টার একটা স্পষ্ট ছবি তুলে ধরা, যাতে ঝুঁকিটা বোঝা যায়, প্রভাবটা বোঝা যায় আর সমাধানের পথগুলো কিছুটা আন্দাজ করা যায়। তাহলে শুরু করি একদম গোড়া থেকে। বাণিজ্য আর ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে এই যে অনিয়ম, জালিয়াতি, এগুলো আসলে হয় কিভাবে? আচ্ছা, প্রথমেই যে বিষয়টা আসছে, ওই যে বললেন ট্রেড বেসড মানি লন্ডারিং বা TBML, এটা যদি একটু সহজ করে বলেন, সাধারণভাবে এটা কি? সহজ কথায় বললে এটা হলো বাণিজ্যের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটাকে কাজে লাগিয়ে অবৈধ টাকাকে বৈধ বানানো অথবা এক দেশ থেকে অন্য দেশে পাচার করে দেওয়া। ও আচ্ছা। এর সবচেয়ে চালু উপায়টা হলো পণ্যের যে দাম সেটা চালানে হয় কম দেখানো নয়তো বেশি দেখানো। কম দেখালে আমরা বলি আন্ডার ইনভয়েসিং, হ্যাঁ, আর বেশি দেখালে বলি ওভার ইনভয়েসিং। দুটোই কিন্তু খুব মারাত্মক। যেমন আমদানির সময় দাম কম দেখায় ট্যাক্স ফাঁকি দেওয়া একটা কমন ব্যাপার, ঠিক। আবার উল্টো দিকে দাম বেশি দেখিয়ে দেশের টাকা বাইরে পাচার করা হয়। তার মানে একই পদ্ধতি দুই কাজেই লাগছে। আচ্ছা, শুধু কি দাম নিয়েই এই কারসাজিটা হয় নাকি অন্য উপায়ও আছে? না না, আরও অনেক উপায় আছে। যেমন ধরুন, একই চালানের জন্য একাধিক ইনভয়েস বানিয়ে ফেলা, অথবা চালানে পণ্যের বিবরণে মিথ্যে কথা লেখা। ধরুন, কম দামি একটা জিনিসকে খুব দামি বলে দেখানো হলো। আচ্ছা, এরপর তো আছে সরাসরি ডকুমেন্ট জালিয়াতি, জাল বিল অফ লিডিং বানানো। এই বিল অফ লিডিং তো খুব জরুরি ডকুমেন্ট, তাই না? পণ্যের মালিকানা বা পরিবহনের প্রমাণ। হ্যাঁ হ্যাঁ। তো সেটা জাল করা হয়। কমার্শিয়াল ইনভয়েস, বিভিন্ন সার্টিফিকেট, এগুলো জাল করা হয়। এমনকি শিপিংয়ের যে আসল ডকুমেন্ট সেটা নকল বা বিকৃত করেও জালিয়াতি চলে। আর লেটার অফ ক্রেডিট LC, ওটা তো ব্যবসা একটা নিশ্চয়তা দেওয়ার জন্য ব্যবহার হয়, তাই না? সেখানেও কি জালিয়াতির সুযোগ থাকে? অবশ্যই থাকে। এলসি ব্যবহারের যে শর্তগুলো থাকে সেগুলোকে ইচ্ছে করে এমনভাবে রাখা হয় যাতে ফাঁকি দেওয়া যায়। অনেক সময় তো জাল এলসি তৈরি করা হয়। বলেন কি? হ্যাঁ, এমনকি এমন পণ্যের নামে এলসি খোলা হয় বাস্তবে যার কোনো অস্তিত্বই নেই। ভাবুন একবার, শুধু কিছু কাগজপত্রের মারপ্যাচে কি পরিমাণ টাকা এদিক ওদিক হয়ে যেতে পারে। অবিশ্বাস্য। আচ্ছা, এর পিছনে কারা থাকে? এটা তো নিশ্চয়ই একা করা যায় না। ঠিক ধরেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমদানিকারক আর রপ্তানিকারকের মধ্যে একটা গোপন বোঝাপড়া থাকে। তারা একজোট হয়ে ব্যাংককে ঠকায় বা ধরুন কর ফাঁকি দেয়। আচ্ছা। কখনো কখনো আবার আন্তর্জাতিক গ্যারেন্টি বা বিমার টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই যোগসাজশ হয়। সেখানে আবার ঘুষ বা কিকব্যাকের লেনদেনও ঘটে। হুম। বাংলাদেশের ক্ষেত্রে ফ্যান্টম শিপমেন্টের কথা খুব শোনা যায়। কোনো পণ্য আসলে পাঠানোই হয়নি, কিন্তু সেটার নামে সব কাগজপত্র রেডি, ব্যাংক থেকে টাকাও তুলে নেওয়া হয়েছে বা টাকাটা বিদেশে পাচার হয়ে গেছে। এই যে বললেন যোগ সাজস থাকে, এটা ঠেকানোর কি কোনো পথ নেই? ব্যাংকগুলো কি কিছুই করতে পারে না? এখানেই তো আসে গ্রাহক পরিচিতি যাচাই, কাস্টমার ডিউ ডিলিজেন্স বা KYC
আর অ্যান্টি মানি লন্ড্রিং বা এএমএল প্রোটোকলের গুরুত্ব। ব্যাংকগুলোর কিন্তু দায়িত্ব তাদের গ্রাহকদের ভালোভাবে চেনা, তাদের ব্যবসার ধরন বোঝা, কোনো অস্বাভাবিক লেনদেন দেখলে সেটা ধরা। হ্যাঁ। যদি কেওয়াইসি আর এএমএল নীতিমালাগুলো ঠিকঠাক আর শক্তিশালী হয়, তাহলে এই ধরনের যোগসাজশ ধরা বা ঠেকানোটা সহজ হয়। কিন্তু বাস্তবে এখানেও অনেক চ্যালেঞ্জ আছে। চলুন তাহলে সেই চ্যালেঞ্জগুলো নিয়েই কথা বলি। বিশ্বজুড়ে যদি দেখি বাণিজ্য সেবা খাতে এখন কি কি বড় সমস্যা চলছে? বেশ কয়েকটা বড় চ্যালেঞ্জ কিন্তু আছে। একটা হলো মাল পরিবহনের খরচ, মানে ফ্রেট কস্ট সাংঘাতিক বেড়ে গেছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর রুটে। এর প্রভাব তো সরাসরি ব্যবসার খরচের ওপর পড়ছে। তা তো বটেই। আরেকটা বড় সংকট হল ছোট আর মাঝারি শিল্পগুলোর, মানে এসএমইগুলোর জন্য যে ট্রেড ফাইন্যান্স দরকার সেটার বিশাল ঘাটতি। কোভিডের আগেই কিন্তু এই গ্যাপটা ছিল প্রায় $1.5 ট্রিলিয়ন। $1.5 ট্রিলিয়ন। হ্যাঁ, আর এখন আশঙ্কা করা হচ্ছে 2025 সাল নাগাদ এটা $2.5 ট্রিলিয়ন পৌঁছে যেতে পারে। তার মানে তো অর্থনীতির মূল চালিকা শক্তির একটা বড় অংশই ঠিকমতো টাকা পাচ্ছে না ব্যবসা চালানোর জন্য। এর প্রভাবটা কাদের উপর বেশি পড়ছে? এর সবচেয়ে খারাপ প্রভাবটা পড়ছে নারী মালিকানাধীন ব্যবসাগুলোর ওপর। তাদের জন্য অর্থায়ন পাওয়াটা আরও অনেক বেশি কঠিন। এই ঘাটতি যদি পূরণ না করা যায়, তাহলে কিন্তু ওই যে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বলি আমরা, সেটা অর্জন করা খুবই মুশকিল। এছাড়াও আমরা দেখেছি কোভিডের সময় টিবিএবএল কার্যক্রম কিন্তু বেড়ে গিয়েছিল, আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে নিয়ন্ত্রক সংস্থার নিয়মকানুনের চাপ, যেটা ছোট আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য মানিয়ে চলা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। প্রযুক্তির যুগে এসেও কি কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে? ধরুন ডিজিটাইজেশনের ব্যাপারটা। হ্যাঁ, ডিজিটাল ডিভাইড বা ডিজিটাল বিভাজন কিন্তু একটা বড় সমস্যা। অনেক ব্যাংক এখনও পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় যেতে পারেনি, আবার অনেক দেশে স্থানীয় যে আইনকানুনগুলো আছে সেগুলোই অনেক সময় কাগজবিহীন বাণিজ্য বা প্রক্রিয়া দ্রুত করার পথে বাধা হয়ে দাঁড়ায়। ও আচ্ছা। এর বাইরেও তো আরও চ্যালেঞ্জ আছে, যেমন সাপ্লাই চেনে ব্যাঘাত ঘটা, ধরুন প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা ভূরাজনৈতিক উত্তেজনার কারণে। সাইবার সিকিউরিটির ঝুঁকি তো আছেই, রাজনৈতিক অস্থিরতা, কারেন্সি রেটের ভীষণ ওঠানামা। হ্যাঁ। এমনকি কিছু নৈতিক বিষয়ও আছে, যেমন শিশুশ্রম বা পরিবেশগত ক্ষতি। এগুলোও কিন্তু বিশ্ব বাণিজ্য সেবার জন্য বড় চ্যালেঞ্জ। এবার যদি একটু নির্দিষ্ট করে বাংলাদেশের দিকে তাকাই, এখানে কমপ্লায়েন্স নিয়মকানুন মেনে চলার ক্ষেত্রে মূল বাধাগুলো কি কি? বাংলাদেশের চ্যালেঞ্জগুলো বেশ জটিল। দেখুন, স্থানীয় আর আন্তর্জাতিক আইন, যেমন ধরুন অ্যান্টি মানি লন্ডারিং এএমএল আইন বা বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, এগুলো তো প্রায়ই বদলায়। এই পরিবর্তনগুলোর সাথে সবসময় তাল মিলিয়ে চলাটা প্রতিষ্ঠানগুলোর জন্য বেশ কঠিন। ডকুমেন্টেশনে ভুল বা কিছু বাদ পড়ে যাওয়া, এটাও একটা নিয়মিত সমস্যা, যার ফলে জরিমানা বা আইনি ঝামেলায় পড়তে হয় অনেককে। আর দুর্নীতির বিষয়টা, সেটা কতটা প্রভাব ফেলছে? দুর্নীতি তো একটা বিরাট বাধা, মানে ঘুষের বিনিময়ে অনিয়মকে দেখেও না দেখার একটা প্রবণতা। এটা পুরো প্রক্রিয়াটাকেই আসলে দুর্বল করে দেয়। এর সাথে যোগ করুন ডিজিটাল অবকাঠামোর অভাব। আচ্ছা। অনেক আর্থিক প্রতিষ্ঠানের সক্ষমতাও কিন্তু আন্তর্জাতিক মানের তুলনায় এখনও কম। তাদের রিসোর্স বা সম্পদও সীমিত। ফলে ওই যে ব্যাসেল 3 এর মতো ব্যাংকিং স্ট্যান্ডার্ড বা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF এর মতো আন্তর্জাতিক সংস্থার মানদণ্ডগুলো মেনে চলাটা বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। FATF এর ব্যাপারটা একটু যদি বলেন। হ্যাঁ, FATF তো মূলত অর্থ পাচার আর সন্ত্রাসে অর্থায়ন ঠেকানোর জন্য বিশ্বজুড়ে কাজ করে। তাদের নিয়মকানুনগুলো আন্তর্জাতিকভাবে খুব গুরুত্বপূর্ণ এবং সেগুলো মেনে চলাটা দেশের আর্থিক খাতের বিশ্বাসযোগ্যতার জন্য জরুরি। বুঝতে পারছি। এই যে বারবার অর্থ পাচার বা মানি লন্ডারিং এর কথা আসছে, এটা নিয়ে আরেকটু বিস্তারিত শুনতে চাই। প্রক্রিয়াটা আসলে চলে কিভাবে? মানি লন্ডারিং মানে তো হলো অবৈধ পথে আয় করা টাকা, ধরুন মাদক ব্যবসা, দুর্নীতি বা সন্ত্রাসী কাজের টাকা, সেটাকে এমনভাবে বিভিন্ন লেনদেনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যাতে শেষে মনে হয় টাকাটা কোনো বৈধ উৎস থেকে এসেছে। আচ্ছা। এর আর্থসামাজিক প্রভাব কিন্তু সাংঘাতিক। এই কালো টাকা তো অর্থনীতির মূল স্রোতে আসে না, এটা হয়তো অনুৎপাদনশীল খাতে চলে যায় বা বিদেশে পাচার হয়ে যায়।
ফলে দেশের উন্নয়ন তো বাধা পাই। সমাজে বৈষম্য বাড়ে নিশ্চয়ই। অবশ্যই সমাজে বৈষম্য বাড়ে, দুর্নীতিকে আরও উৎসাহিত করে, আর মাদক পাচার, মানব পাচারের মতো ভয়ঙ্কর অপরাধগুলোর অর্থের যোগান দেয়। মানুষের আস্থার উপরও বিরাট প্রভাব ফেলে। সেটা কিভাবে? যখন সাধারণ মানুষ দেখে যে এত সহজে টাকা পাচার হচ্ছে বা কালো টাকা সাদা হয়ে যাচ্ছে, তখন আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর, এমনকি পুরো সিস্টেমের উপরই কিন্তু আস্থা কমে যায়। আর সরকারকে নজরদারি আর নিয়ন্ত্রণের জন্য প্রচুর পয়সা খরচ করতে হয়। সেই টাকাটা তো অন্য ভালো কাজে, যেমন শিক্ষা বা স্বাস্থ্যে ব্যবহার করা যেত। এমনকি আন্তর্জাতিক সম্পর্কও খারাপ হতে পারে এর জন্য। সাধারণত এই পুরো প্রক্রিয়াটা ৩টে ধাপে হয়। ধাপ ৩টে কি কি একটু যদি ব্যাখ্যা করেন। প্রথম ধাপটাকে বলে প্লেসমেন্ট। এই ধাপে অবৈধ টাকাটাকে কোনোভাবে আর্থিক সিস্টেমে ঢুকানো হয়। যেমন ব্যাংকে অল্প অল্প করে নগদ টাকা জমা দেওয়া, যাতে সন্দেহ না হয়, অথবা এই টাকা দিয়ে হয়তো দামি কোনো জিনিস কেনা হলো, যেমন সোনা বা ধরুন বিলাসবহুল গাড়ি। আচ্ছা, মানে সিস্টেমে ঢুকিয়ে দেওয়া। দ্বিতীয় ধাপটা? দ্বিতীয় ধাপ হল লেয়ারিং। এই ধাপে টাকার আসল উৎসটাকে লুকোনোর জন্য অনেকগুলো জটিল লেনদেন করা হয়, মানে একটা জাল তৈরি করা হয় আর কি। জাল তৈরি করা মানে? মানে ধরুন টাকাটাকে হয়তো ছোট ছোট ভাগে ভাগ করে অনেকগুলো অ্যাকাউন্টে পাঠানো হলো, হয়তো দেশের ভেতরেই বিভিন্ন ব্যাংকে বা এমনকি বিদেশেও পাঠানো হলো। এক কারেন্সি থেকে আরেক কারেন্সিতে বদলানো হলো। শেল কোম্পানি, মানে শুধু নামে থাকা কাগজি কোম্পানি ব্যবহার করে লেনদেন দেখানো হলো। উদ্দেশ্য একটাই, টাকার উৎসটাকে এমনভাবে ধোয়াটে করে দেওয়া যাতে পরে আর খুঁজে বের করা না যায় যে টাকাটা আসলে কোথা থেকে এলো। ও আচ্ছা, বেশ জটিল প্রক্রিয়া। আর শেষ ধাপটা কি? শেষ ধাপ হলো ইন্টিগ্রেশন। এই ধাপে ওই পাচার হওয়া টাকাটা এমনভাবে অর্থনীতিতে ফিরে আসে যেন এটা বৈধ আয়। যেমন সেই টাকা দিয়ে হয়তো বাড়ি কেনা হলো, গাড়ি কেনা হলো, কোনো ব্যবসায় বিনিয়োগ করা হলো, বা অন্য কোনো সাধারণ লেনদেনের সাথে মিশিয়ে দেওয়া হলো। পুরো প্রক্রিয়াটা শেষ হলে ওই অবৈধ টাকাটা দেখতে কিন্তু একদম বৈধ টাকার মতোই লাগে। বাংলাদেশে তো এটা ঠেকানোর জন্য আইন আছে, তাই না? মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২। হ্যাঁ, আইনটা বেশ কঠোর। এতে অর্থ পাচারকে তো অপরাধ বলাই হয়েছেই, এর সাথে জড়িত আরও অনেক অপরাধ, যেমন মাদক বা অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী কাজে অর্থায়ন, মানব পাচার, জালিয়াতি, ঘুষ, কর ফাঁকি, এগুলোকেও এর আওতায় আনা হয়েছে। শাস্তি কিরকম? শাস্তির বিধানও বেশ কঠিন। ১০ বছর পর্যন্ত জেল হতে পারে, আবার পাচার করা অর্থের দ্বিগুণ পর্যন্ত জরিমানাও হতে পারে। আর অপরাধে যে সম্পত্তি ব্যবহার হয়েছে সেটা বাজেয়াপ্ত করার নিয়মও আছে। ব্যাংকগুলোর ভূমিকা এখানে কতটা জরুরি? তাদের কি করতে হয় এই আইন অনুযায়ী? ব্যাংকগুলোর ভূমিকা তো খুবই জরুরি। তাদের প্রধান কাজগুলোর মধ্যে একটা হল গ্রাহক পরিচিতি যাচাই করা, মানে কাস্টমার ডিউ ডিলিজেন্স বা সিডিডি। সহজ কথায় গ্রাহককে ভালোভাবে চেনা। আচ্ছা। লেনদেনগুলো সবসময় নজরে রাখা, মনিটর করা। কোনো কিছু সন্দেহজনক মনে হলে সাথে সাথে কর্তৃপক্ষকে রিপোর্ট করা। এজন্য তারা ওই যে সন্দেহজনক লেনদেন রিপোর্ট বা STRS সাসপিশিয়াস ট্রানজ্যাকশন রিপোর্টস ব্যবহার করে। আবার বড় অঙ্কের নগদ লেনদেন হলে সেটারও রিপোর্ট করতে হয়, যেটাকে বলে CTRS কারেন্সি ট্রানজ্যাকশন রিপোর্টস। আর লেনদেনের সব রেকর্ড রাখতে হয়, কমপক্ষে ৫ বছর। কর্মীদের নিয়মিত ট্রেনিং দিতে হয় এ ব্যাপারে, আর নিজেদের ঝুঁকি মূল্যায়ন করতে হয়। এই সবকিছুই কিন্তু এই KYC আর AML নীতির অংশ। বাংলাদেশে ট্রেড বেসড মানি লন্ডারিং বা TBML এর ক্ষেত্রে কোন পদ্ধতিগুলো বেশি দেখা যায়? কোনগুলো বেশি ব্যবহার হয়? এখানেও কিন্তু ওই ওভার ইনভয়েসিং আর আন্ডার ইনভয়েসিংয়ের দাপটটাই সবচেয়ে বেশি। এছাড়াও ফ্যান্টম শিপমেন্ট, মানে অস্তিত্বহীন পণ্যের চালান দেখিয়ে টাকা পাচার করা। হ্যাঁ, আগে যেটা বললেন। হ্যাঁ, আর ডাবল ফাইন্যান্সিং, মানে একই চালানের বিপরীতে একাধিক জায়গা থেকে লোন বা অর্থায়ন নেওয়া, এটাও বেশ চলে। এগুলো ঠেকানো এত কঠিন হচ্ছে কেন? মূল চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জ তো বেশ কয়েকটা। ১, নিয়ন্ত্রক ব্যবস্থার কিছু দুর্বলতা হয়তো আছে। ২, দুর্নীতি আর বিভিন্ন পক্ষের মধ্যে যোগসাজস্ত একটা বড় কারণ। আর ৩ নম্বর হলো ওই যে জাল বা বিকৃত ডকুমেন্ট ব্যবহার করা হয়, তাতে পুরো ব্যাপারটা এত ঘোলাটে হয়ে যায় যে সহজে ধরা মুশকিল হয়ে যায়। তাহলে ব্যাংকগুলো বা নিয়ন্ত্রক সংস্থাগুলো তাদের ঠিক কি করা উচিত বলে মনে করেন? প্রথমত, পণ্যের বিবরণ আর সেটার যে দাম দেখানো হচ্ছে
তার মধ্যে বড় কোনো গরমিল আছে কিনা সেটা খুব ভালোভাবে খতিয়ে দেখতে হবে। কোন কোন পণ্য বেশি ঝুঁকিপূর্ণ, মানে যেগুলো ব্যবহার করে জালিয়াতির সম্ভাবনা বেশি, সেগুলো চিহ্নিত করতে হবে। আচ্ছা। চালানের ধরন বিশ্লেষণ করতে হবে, যেমন কোনো অস্বাভাবিক শিপিং রুট ব্যবহার করা হচ্ছে কিনা বা বারবার একই পার্টি সন্দেহজনক লেনদেন করছে কিনা। অর্থ পরিশোধের পদ্ধতিটাও ভালোভাবে দেখতে হবে, বিশেষ করে যখন অনেকগুলো অ্যাকাউন্ট জড়িত থাকে। আর সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো বিভিন্ন সংস্থার মধ্যে তথ্যের আদান-প্রদান। মানে ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর, এদের সবার মধ্যে যদি তথ্যের একটা মসৃণ প্রবাহ থাকে, তাহলে জালিয়াতি ধরাটা অনেক সহজ হয়। এই ওভার ইনভয়েসিং আর আন্ডার ইনভয়েসিং নিয়ে তো আমরা বারবারই কথা বলছি। অর্থনীতিতে এর সরাসরি প্রভাবটা ঠিক কী রকম? প্রভাব তো মারাত্মক। দেখুন, যখন আন্ডার ইনভয়েসিং হচ্ছে, তখন সরকার কাস্টমস ডিউটি বা শুল্ক থেকে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। ঠিক। আর যখন ওভার ইনভয়েসিং হচ্ছে, তখন তো সরাসরি দেশের টাকা, মানে পুঁজি, অবৈধভাবে বাইরে চলে যাচ্ছে, যেটাকে আমরা ক্যাপিটাল ফ্লাইট বলি। হ্যাঁ। দুটোই কিন্তু দেশের যে বাণিজ্য ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্টস, বিওপি, সেটার সঠিক চিত্রটা পেতে দেয় না। এই ব্যালেন্স অফ পেমেন্টস তো হলো একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের সাথে বাকি বিশ্বের সব আর্থিক লেনদেনের হিসাব, তাই না? তো যখন এই হিসাবে ভুল তথ্য ঢোকে, তখন পুরো অর্থনীতির চিত্রটাই কিন্তু বিকৃত হয়ে যায়। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর কী প্রভাব পড়ে? সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে। একদিকে যেমন ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে, রাজস্ব কমছে, অন্যদিকে দেশের ডলার বা অন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাচ্ছে। ফলে দেশের রিজার্ভ কমে যায়। রিজার্ভ কমে গেলে টাকার মান ধরে রাখা কঠিন হয়, আমদানির ক্ষমতা কমে যায়। এটা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটা বড়সড় হুমকি। তাহলে এই ওভার আর আন্ডার ইনভয়েসিং বন্ধ করার জন্য বাংলাদেশ সরকার বা ধরুন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এরা কি করছে? বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর কিন্তু নজরদারি বাড়িয়েছে। নিয়ম কানুনগুলো আরও কঠোর করা হয়েছে, ডেটা ক্রস ভেরিফিকেশন করা হচ্ছে। মানে আন্তর্জাতিক বাজারে একটা পণ্যের যা দাম, সেটার সাথে আমাদের ব্যবসায়ীরা যে দাম ঘোষণা করছে সেটা মিলিয়ে দেখা হচ্ছে। আচ্ছা। জালিয়াতি ধরা পড়লে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে, এমনকি কারাদণ্ডসহ কঠোর শাস্তির বিধানও রাখা হয়েছে। তবে আরও কিছু পদক্ষেপ নেওয়া খুব জরুরি। যেমন ধরুন, রিয়েল টাইম ট্র্যাকিংয়ের জন্য অটোমেটেড সিস্টেম বা উন্নত প্রযুক্তি ব্যবহার করা। সিঙ্গাপুরের মতো দেশগুলো কিন্তু বাণিজ্য ডকুমেন্টেশনে ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করছে স্বচ্ছতা বাড়ানোর জন্য। আমাদেরও সেদিকে যেতে হবে। আর আন্তর্জাতিক সহযোগিতাও বাড়াতে হবে, কারণ এটা তো একা একটা দেশের পক্ষে পুরোপুরি ঠেকানো সম্ভব না। আর আসলে এখানে একটা বড় ভূমিকা রাখতে পারে। আচ্ছা, বৈদেশিক মুদ্রার লেনদেনে আরেকটা জিনিসের কথা প্রায়ই শোনা যায়, কালো বাজার বা প্যারালাল মার্কেট। এটা আসলে কি? এটা হলো একটা অবৈধ বাজার, যেখানে সরকারি বা অফিসিয়াল যে বিনিময় হার আছে, সেটার বাইরে বৈদেশিক মুদ্রার কেনাবেচা হয়। কেন তৈরি হয় এই বাজার? সাধারণত যখন অফিসিয়াল চ্যানেলে সহজে ডলার পাওয়া যায় না বা সরকার খুব কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে, তখন এই বাজারের সৃষ্টি হয়। মানুষ তার প্রয়োজনে তখনই অবৈধ বাজারের দিকে ঝোঁকে। লেনদেন কিভাবে হয়? এখানে সাধারণত ডলারের দাম অফিসিয়াল রেটের চেয়ে বেশি থাকে। লেনদেনগুলো খুব গোপনে হয়, নগদ টাকায় হতে পারে, অথবা ওই যে হুন্ডির মতো অনানুষ্ঠানিক মাধ্যম ব্যবহার করে হতে পারে। আজকাল নাকি কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করেও এ ধরনের লেনদেন হচ্ছে। হুন্ডি সিস্টেমটা তো বেশ পুরনো আর পরিচিত, তাই না? এটা কি এখনও খুব সক্রিয়? হ্যাঁ, হুন্ডি বা হাওয়ালা সিস্টেম তো একটা অনানুষ্ঠানিক অর্থ পাঠানোর ব্যবস্থা, যেটা যুগ যুগ ধরে চলছে। এটা মূলত ভরসায় আর নেটওয়ার্কের উপর ভিত্তি করে কাজ করে। কোনো ফর্মাল কাগজের লেনদেন ছাড়াই টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায়। কালোবাজারে বা অবৈধ লেনদেনে এটা এখনও একটা বড় হাতিয়ার। এই কালোবাজারের প্রভাব কি? এটা কি শুধু অবৈধ বলেই খারাপ, নাকি অর্থনীতিরও ক্ষতি করে? না না, এর অর্থনৈতিক প্রভাবও খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, সরকার বিরাট অঙ্কের রাজস্ব হারায়, কারণ এই লেনদেনগুলো তো ট্যাক্সের হিসাবের বাইরে। ঠিক। দ্বিতীয়ত, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্ষতিগ্রস্ত হয়, কারণ ডলার বা অন্য মুদ্রা অফিসিয়াল চ্যানেলে আসছে না।
তৃতীয়ত, যেহেতু এই লেনদেনের কোনো সঠিক হিসাব থাকে না, তাই দেশের অর্থনৈতিক ডেটা, যেমন ধরুন আমদানির পরিমাণ বা রেমিটেন্সের হিসাব, এগুলো বিকৃত হয়ে যায়, যা সরকারের নীতি নির্ধারণকে কঠিন করে তোলে। আর সবচেয়ে বড় কথা হলো, এই কালোবাজার প্রায়শই অর্থ পাচার বা অন্যান্য অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে থাকে। অবৈধ লেনদেনের একটা সহজ পথ হয়ে দাঁড়ায় এটা। তাহলে এটা বন্ধ করার উপায় কি? শুধু ধরপাকড় করলেই কি এই বাজার বন্ধ হবে? দেখুন, শুধু ধরপাকড় করে হয়তো সাময়িকভাবে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু এটা দীর্ঘমেয়াদী সমাধান না। প্রয়োজন একটা সমন্বিত বা মাল্টিপ্রংড অ্যাপ্রোচ। সেটা কিরকম? একদিকে যেমন আইন প্রয়োগ, প্রবিধান আর নজরদারি বাড়াতে হবে, সন্দেহজনক লেনদেনগুলো মনিটর করতে হবে ওই STR CTR ব্যবহার করে। অন্যদিকে অফিসিয়াল চ্যানেলটাকে আরও সহজ, দ্রুত আর আকর্ষণীয় করতে হবে। মানুষ কেন কালোবাজারে যাবে? হয়তো অফিসিয়াল চ্যানেলে ডলার পেতে দেরি হচ্ছে, বা রেট ভালো পাচ্ছে না, বা প্রক্রিয়াটা খুব জটিল। ঠিক। তো অফিসিয়াল সিস্টেমটাকে যদি যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি করা যায়, বিনিময় হারকে যদি বাজারের সাথে যতটা সম্ভব সঙ্গতিপূর্ণ রাখা যায়, তাহলে মানুষ কিন্তু সেদিকেই বেশি আগ্রহী হবে। অর্থাৎ কঠোর নিয়ন্ত্রণের পাশাপাশি বাজারকে কিছুটা নমনীয় রাখতে হবে। এই দুটোর মধ্যে একটা ভারসাম্য আনা খুব জরুরি। আর সচেতনতা? হ্যাঁ, অবশ্যই। এই কালোবাজারে লেনদেনের ঝুঁকি কি, এর আইনি পরিণতি কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে জনসচেতনতা বাড়ানোটাও খুব দরকার। এই কালোবাজারের সঙ্গেই কিন্তু খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত আরেকটা ভয়াবহ সমস্যা, সেটা হলো বাংলাদেশ থেকে মূলধন পাচার বা ক্যাপিটাল ফ্লাইট। এবার এটা নিয়ে একটু কথা বলা যাক। ক্যাপিটাল ফ্লাইট বা মূলধন পাচার বলতে আমরা ঠিক কি বুঝি, আর কেনই বা এটা হয়? ক্যাপিটাল ফ্লাইট মানে হল যখন দেশ থেকে বিপুল পরিমাণ পুঁজি বা সম্পদ, মানে অ্যাসেট, অবৈধভাবে বা নিয়ম ভেঙে বাইরে চলে যায়। কারণগুলো কি কি? অনেক কারণ থাকতে পারে। যেমন দেশে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা বা অনিশ্চয়তা থাকে, তখন যাদের টাকা আছে তারা তাদের সম্পদ নিরাপদ জায়গায় সরিয়ে নিতে চায়। অর্থনৈতিক কারণও আছে। ধরুন খুব বেশি মুদ্রাস্ফীতি, টাকার মানের লাগাতার পতন, বা দেশের অর্থনীতির ভবিষ্যতের প্রতি যদি মানুষের আস্থা কমে যায়। তাহলেও টাকা বাইরে নিয়ে যেতে চায়? হ্যাঁ, আরেকটা বিরাট কারণ হল দুর্নীতি আর স্বচ্ছতার অভাব। যখন কেউ অবৈধভাবে প্রচুর টাকা বানায়, তখন সেই টাকা দেশে রাখাটা তার জন্য নিরাপদ মনে হয় না। তখন সেটা বিদেশে পাচার করে দেওয়া হয়। কিভাবেই টাকাটা পাচার হয়? পদ্ধতিগুলো কি কি? সেই একই পদ্ধতিগুলো ঘুরে ফিরে আসে। ট্রেড বেসড মানি লন্ডারিং, মানে ওই যে আমদানিতে ওভার ইনভয়েসিং বা রপ্তানিতে আন্ডার ইনভয়েসিং করে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই কিন্তু একটা বড় অংশ পাচার হয়ে যায়। আচ্ছা। হুন্ডির মতো ইনফর্মাল নেটওয়ার্ক তো ব্যবহার হয়। বিদেশে শুধু কাগজে কোম্পানি বা শেল কোম্পানি খুলে সেটার মাধ্যমে ভুয়া লেনদেন দেখিয়ে টাকা সরানো হয়। এমনকি বিদেশে যারা কাজ করেন তাদের আয় বা রেমিটেন্সও অনেক সময় অবৈধ পথে পাঠিয়ে এই পাচার প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। এটা তো অর্থনীতির জন্য রীতিমতো রক্তক্ষরণের মতো একটা ব্যাপার। এটা থামানোর জন্য কি করা যেতে পারে? এটা থামানোটাও খুব চ্যালেঞ্জিং, এবং এর জন্য বহুমুখী পদক্ষেপ দরকার। প্রথমত, নিয়ন্ত্রক যে কাঠামোটা আছে, বিশেষ করে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, সেটা আরও শক্তিশালী করতে হবে এবং তার কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। ফাঁকফোকরগুলো বন্ধ করতে হবে, আর দুর্নীতি দমনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, সব ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াতে হবে। আর্থিক লেনদেনগুলো আরও ভালোভাবে নজরদারি করার জন্য আধুনিক প্রযুক্তি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI বা ব্লকচেন ব্যবহার করা যেতে পারে। আন্তর্জাতিক সহযোগিতা? হ্যাঁ, সেটা খুব জরুরি। অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করার জন্য অন্য দেশগুলোর সাথে তথ্য আদান প্রদান ও সহযোগিতা বাড়াতে হবে। অনেক দেশ এখন ট্যাক্স হ্যাভেন হিসেবে কাজ করে, তাদের ওপরও আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে। আর দেশের ভেতরে বিনিয়োগের একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, যাতে মানুষ দেশেই তাদের অর্থ বিনিয়োগ করতে নিরাপদ বোধ করে এবং লাভজনক মনে করে। এর সাথেই সম্পর্কিত আরেকটা সমস্যা প্রায়ই খবরে আসে: রপ্তানি করা পণ্যের টাকা সময়মতো দেশে ফেরত না আসা। বলা হয় বিলিয়ন বিলিয়ন ডলারের রপ্তানি আয় নাকি বিদেশে আটকে আছে বা আসছেই না। এর কারণ কি? এর পেছনেও কিন্তু একাধিক কারণ আছে। প্রথমত, ওই ট্রেড বেসড মানি লন্ডারিংয়ের একটা উদ্দেশ্য এখানে কাজ করে। কিছু রপ্তানিকারক হয়তো ইচ্ছে করেই টাকাটা দেরিতে আনে বা পুরোটা আনে না, অথবা বিদেশে রেখে দেয়
ওভার আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচারের সুবিধার জন্য। আচ্ছা, দ্বিতীয়ত, অনেকে বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ঝুঁকি এড়ানোর জন্য অপেক্ষা করে। মানে যখন ডলারের দাম বেশি পাবে তখন আনবে, এরকম একটা চিন্তা থাকে। তৃতীয়ত, টাকা ফেরত আনার যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো অনেক সময় বেশ জটিল বা সময় সাপেক্ষ মনে হতে পারে কারো কারো কাছে। আর কোনো কারণ? চতুর্থত, নিয়ম ভাঙলে যদি শাস্তি পেতে খুব দেরি হয় বা শাস্তি যদি যথেষ্ট কঠোর না হয় সেটাও একটা কারণ হতে পারে। আর পঞ্চমত, দুর্নীতি এখানেও একটা ভূমিকা রাখে, যেখানে হয়তো কিছু অসাধু ব্যবসায়ী আর কিছু কর্মকর্তার যোগ সাজেশে নিয়ম ফাঁকি দেওয়া হয়। তাহলে এই রপ্তানিকারকদের টাকা ফেরত আনতে উৎসাহিত করা বা প্রয়োজনে বাধ্য করার জন্য কি করা হচ্ছে বা কি করা যেতে পারে? বাংলাদেশ ব্যাংকের কিন্তু এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা আছে। নিয়ম হল সাধারণত পণ্য জাহাজীকরণের ১২০ দিনের মধ্যে রপ্তানির পুরো টাকাটা অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকের মাধ্যমে দেশে ফেরত আনতে হবে। যদি না আনে? ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা আইনে বলা আছে। রপ্তানিকারকদের তাদের আয় ঘোষণা করতে হয়। ব্যাংকগুলো নিয়মিত ইন্সপেকশন বা অডিটের মাধ্যমে এটা নিশ্চিত করার চেষ্টা করে। তবে এই নিয়মগুলোর আরও কার্যকর প্রয়োগ দরকার। আর কি করা যায়? প্রক্রিয়াগুলো আরও সহজ আর দ্রুত করা যেতে পারে। যারা নিয়ম মেনে সময় মতো টাকা ফেরত আনবে তাদের জন্য হয়তো কিছু প্রণোদনা, যেমন ধরুন ট্যাক্সে কিছুটা ছাড়, এরকম কিছু ভাবা যেতে পারে। আবার উল্টো দিকে যারা নিয়ম ভাঙবে তাদের শাস্তিটা যেন দ্রুত হয় এবং দৃষ্টান্তমূলক হয় সেটাও নিশ্চিত করতে হবে। আর এখানেও প্রযুক্তি ব্যবহার করে পুরো প্রক্রিয়াটা মনিটর করা গেলে স্বচ্ছতা বাড়বে, ফাঁকি দেওয়া কঠিন হবে। এ পুরো আলোচনায় আমরা বারবার পুঁজি পাচার, টাকা ফেরত না আসা, কালোবাজার এই ধরনের নেতিবাচক দিকগুলো নিয়েই বেশি কথা বললাম। এর বিপরীতে কি কোনো সম্ভাবনার দিক নেই, যেমন ধরুন সেবা রপ্তানি বা আউটসোর্সিং? অবশ্যই আছে। সেবা রপ্তানি তো বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বিশাল সম্ভাবনার জায়গা। সেবা রপ্তানি মানে হল যখন আমরা কোনো ভৌত পণ্য রপ্তানি করছি না, বরং আমাদের মেধা, আমাদের দক্ষতা ব্যবহার করে বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরিষেবা দিচ্ছি। উদাহরণ হিসেবে যদি বলেন। অনেক উদাহরণ আছে, যেমন ইনফরমেশন টেকনোলজি বা আইটি সেবা, সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও মানে কল সেন্টারের কাজগুলো, গ্রাফিক ডিজাইন, ডেটা এন্ট্রি, টেলিকমিউনিকেশন সেবা, প্রকৌশল বা স্থাপত্যের ডিজাইন সেবা, এমনকি শিক্ষা বা স্বাস্থ্যসেবাও কিন্তু এর মধ্যে পড়ে। এই সেবা রপ্তানির ক্ষেত্রে ব্যাংকগুলোর ভূমিকা কি, বিশেষ করে ওই অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকগুলোর? বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন আছে সে অনুযায়ী এডি ব্যাংকগুলো এখানেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা রপ্তানি সংক্রান্ত যে ডকুমেন্টগুলো থাকে, যেমন ধরুন ক্লায়েন্টের সাথে চুক্তিপত্র, কাজের বিল বা ইনভয়েস, এগুলো যাচাই করে। আচ্ছা। তারা এটা নিশ্চিত করার চেষ্টা করে যে সেবার বিনিময়ে যে বৈদেশিক মুদ্রা আসছে সেটা যেন নিয়ম অনুযায়ী দেশে ফেরত আসে। এর মাধ্যমে পুরো প্রক্রিয়াটায় একটা স্বচ্ছতা থাকে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সাহায্য করে। আচ্ছা। আজকাল তো আমাদের দেশের বহু তরুণ-তরুণী ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের মাধ্যমে বিদেশি ক্লায়েন্টদের জন্য কাজ করছে। এটা কি দেশের জন্য একটা বড় সুযোগ তৈরি করছে না? নিঃসন্দেহে এটা আমাদের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের একটা বিরাট সুযোগ তৈরি করেছে। শুধু তাই না, বৈদেশিক মুদ্রা আয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠছে এটা। হ্যাঁ, সেটা তো ঠিক। ভাবুন, একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার হয়তো তার ঘরে বসেই আমেরিকার কোনো ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট ডিজাইন করে দিচ্ছেন বা যুক্তরাজ্যের কোনো কোম্পানির জন্য কন্টেন্ট লিখছেন আর পেমেন্ট পাচ্ছেন ডলারে বা পাউন্ডে। এটা তো দারুণ ব্যাপার। কিন্তু এখানে চ্যালেঞ্জও আছে নিশ্চয়ই। হ্যাঁ, কিছু চ্যালেঞ্জ তো আছেই। যেমন এই যে আয়টা হচ্ছে তার পুরোটুকু সবসময় হয়তো অফিসিয়াল চ্যানেলে দেশে আসছে না। আবার আন্তর্জাতিক বাজারের যে চাহিদা সেটার সাথে তাল মিলিয়ে মানসম্মত দক্ষতা তৈরি করাটাও একটা বড় চ্যালেঞ্জ। আমাদের তরুণদের সেই দক্ষতা অর্জন করতে হবে। আর এই পুরো খাতের জন্য একটা সহজ এবং কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরি করাও খুব জরুরি, যাতে এর যে বিশাল সম্ভাবনা সেটা আমরা পুরোপুরি কাজে লাগাতে পারি। এখানে একটা বিষয় একটু পরিষ্কার করা দরকার। ধরুন বাংলাদেশের একটা কোম্পানি, নাম দিলাম XYZ লিমিটেড। তারা হয়তো সার্ভিসটা দিচ্ছে দেশেই, কিন্তু বিল করছে বিদেশে থাকা কোনো ক্লায়েন্টকে এবং পেমেন্টটাও নিচ্ছে ফরেন কারেন্সিতে।
এটাও কিন্তু সেবা রপ্তানি হিসেবেই গণ্য হবে। ও আচ্ছা, এটাও সেবা রপ্তানি। হ্যাঁ, এবং এটাও দেশের অর্থনীতিতে মানে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদান রাখছে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একদিকে যেমন এই বাণিজ্য অর্থায়ন আর বৈদেশিক মুদ্রার জগতে নানা রকম জালিয়াতি আর অনিয়মের বিরাট ঝুঁকি আছে, যেগুলো দেশের অর্থনীতিকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। হ্যাঁ, যেমন রাজস্ব হারাচ্ছে দেশ, ডলার সংকট তৈরি হচ্ছে বা বাড়ছে, কালো টাকা বাড়ছে, মূলধন পাচার হচ্ছে। ঠিক। তেমনি অন্যদিকে আবার সেবা রপ্তানির মতো বিরাট সম্ভাবনাময় খাতও রয়েছে। একদম তাই। আমরা দেখলাম কিভাবে এই ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, ফ্যান্টম শিপমেন্ট, এলসি জালিয়াতি, অর্থ পাচার, কালোবাজারি, মূলধন পাচার, এই সমস্যাগুলো কিন্তু একটা আরেকটার সাথে বেশ জড়িত, আর কিভাবে এগুলো অর্থনীতির নানা সূচককে খারাপভাবে প্রভাবিত করছে। হ্যাঁ, নিয়ন্ত্রক সংস্থাগুলো চেষ্টা করছে, আইন কঠোর হচ্ছে, ব্যাংকগুলো নিজেদের মতো করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে, কিন্তু ওই যে ডিজিটাইজেশনের ঘাটতি, দুর্নীতি, আন্তর্জাতিক মানের সাথে তাল মেলানোর চাপ, আবার বৈশ্বিক নানা অস্থিরতা, এই চ্যালেঞ্জগুলো তো থেকেই যাচ্ছে। বিশেষ করে মূলধন পাচার ঠেকানো আর রপ্তানির পুরো টাকা সময়মতো দেশে ফিরিয়ে আনা, এই দুটো বিষয় বাংলাদেশের জন্য এখনও একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে আছে। পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হলো, বিশ্ব বাণিজ্য, দেশের ভেতরের আইন কানুন, প্রযুক্তি আর মানুষের আচরণ, মানে ওই যে দুর্নীতি বা ফাঁকি দেওয়ার প্রবণতা, এই সব কিছুই কিন্তু ভীষণ জটিলভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে। এই জটিল জাল ভেদ করে বের হয়ে আসার পথটা আসলে কি? এখানেই হয়তো আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি। একটা প্রশ্ন রেখে যাই, যা হয়তো আমাদের সবাইকে আরও একটু ভাবার সুযোগ করে দেবে। বলুন। এই যে এতগুলো সমস্যা আর চ্যালেঞ্জের কথা আমরা শুনলাম, প্রযুক্তিগত দুর্বলতা আছে, নিয়ন্ত্রক সংস্থার সীমাবদ্ধতা আছে, ব্যবসায়িক অসততা আছে, বৈশ্বিক চাপ আছে, এই সব কিছুর মধ্যে বাংলাদেশের মতো একটা দেশের প্রেক্ষাপটে যদি ভাবি, তাহলে এই আর্থিক অব্যবস্থাপনাগুলো কার্যকরভাবে কমাতে ঠিক কোন একটা একক পরিবর্তন, সেটা প্রযুক্তিগত হতে পারে, আইনগত হতে পারে, বা এমনকি আমাদের মানসিকতার বা সংস্কৃতির পরিবর্তনও হতে পারে, কোনটা সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? অমর একুশে বইমেলা 2026 প্রকাশিত হল রাকিব আসরারের রহস্য ও মনস্তাত্ত্বিক উপন্যাস তিলের ছায়া। তিলের ছায়া এমন একটি গল্প যা শেষ করার পরও আপনার মনে রেশ রেখে যাবে অনেকক্ষণ। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার অক্ষরবৃত্ত প্রকাশনের স্টলে। এছাড়া অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন rakibasrar.vercel.app অথবা rokomari.com।